নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা আজকের এই ভিডিওতে টেক্কার এক্সক্লুসিভ পরবর্তী সং কী থাকতে চলেছে, কারা সেই গান গেয়েছেন, লিরিক্স কে দিয়েছেন সে বিষয়টা আপনাদেরকে জানাবো। এবং গতকাল আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, প্রায় আধা ঘন্টার একটা ইন্টারভিউ, যেখানে সৃজিত মুখার্জি, রণজয় ভট্টাচার্য এবং অনুপম রায় ছিলেন। সেখান থেকেও কিন্তু কতগুলো পয়েন্ট উঠে এসেছে, সেই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে এক্সক্লুসিভলি জানাবো। তা প্রথমেই যেটা বলে রাখি যে টেক্কার যে ফার্স্ট সংটা, যে তোমায় ছেড়ে যেতে পারলাম কই, এই গানটা কেন এত স্পেশাল। দেখুন, দুর্গাপুজোয় সৃজিত মুখার্জি এবং অনুপম রায়, তাদের গান মানেই একটা আলাদা মিষ্টত্ব থাকে, এবং এই কোনো না কোনো জায়গায় গিয়ে না এই দুটো মানুষের কম্বিনেশনটা একটা খুব সুন্দরভাবে সিঙ্ক করে যায়। এবার দেখুন, গানটা যেভাবে শুরু হচ্ছে, গানটা তো মানে লিরিক্স তো মানে অসাধারণ। গান কোনটাকে বলে সাধারণত, যেই গানটা আপনার বুকের ভেতরে গিয়ে হিট করবে, যেটার মধ্যে একটা মাধুর্য থাকবে, যেটার আপনাকে ভাবাতে বাধ্য করবে, ইমোশনাল করবে, এই গানটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেরকমই একটা গান। তা এখানে গানের লিরিক্সের সাথে সাথে গানের লিরিক্সগুলো তো মানে জাস্ট গিয়ে হিট করার মতো। সাথে এই যে ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি, এই যে চরিত্রগুলোকে আমরা দেখতে পাচ্ছি, ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকটা চরিত্রকে কিন্তু এখানে অনেকটা পরিমাণ জায়গা দেওয়া হয়েছে, যে তাদের যে একটা ইমোশনাল অ্যাসপেক্ট রয়েছে, তাদের একটা কাহিনী রয়েছে, সেই ব্যাপারটাকেও কিন্তু এই গানের মাধ্যমে ইলাবোরেট করা হচ্ছে। কেননা দেখো, দেবদার সাথে যে ওই যে বাচ্চা মেয়েটা, তাকে যে কিডন্যাপ করা হয়েছে, এবার দেবদার প্রিভিয়াস যে মানসিক পরিস্থিতি, হয়তো বা তার কোনো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে হোয়াটএভার যাই ছিল না কেন, তার সাথে কিন্তু তার একটা বন্ডিং ছিল। এবার কোনো না কোনো জায়গায় গিয়ে এই বাচ্চা মেয়েটির সাথে কিন্তু তার একটা বন্ডিং তৈরি হচ্ছে। অপরদিকে দেখো, রুক্মিণী মিত্র হয়তো বা তার প্রেগনেন্সি নিয়ে কিছু একটা চিন্তাভাবনার মধ্যে আছে, হয়তো তার প্রেগনেন্সি নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে। দেখবে একটা দৃশ্যের মধ্যে তোমরা সেটা ভালোভাবে কিন্তু সেটা বুঝতে পারছো। অপরদিকে যদি দেখো স্বস্তিকা মুখার্জিও কিন্তু এই যে মায়ের যে একটা মন, বা একটা মায়ের তার বাচ্চার জন্য কতটা কেয়ার, ঠিক আছে, এই যে ইমোশনাল দিকটা, সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। তা বুঝতেই পারছো, প্রত্যেকটা চরিত্র কিন্তু কোনো না কোনোভাবে ইমোশনালি ইনভলভ আছে তাদের নিজেদের জীবনে। তা গানটা যেভাবে শুরু হয়, মানে ওই যে চিৎকারটা দিয়ে শুরু হচ্ছে, এই যে আর্তনাদটা আমরা দেবদাকে দেখতে পাচ্ছি, ওই জায়গাটা দেবদাকে জাস্ট ফ্যাব লাগছে। মানে তার চোখ মুখের এক্সপ্রেশন, এই মানুষটাকে দেখো, এই মানুষটা মানে সৃজিত মুখার্জি কিন্তু বলেছেন যে টেক্কায় আপনারা শুধু দেবদার কাজ দেখবেন। সিরিয়াসলি বলছি, এই জায়গাটায় দেবদার যে ভেঙে পড়া, তার যে কাকুতি আর্তনাদ, সেটা কিন্তু দুর্দান্তভাবে কোথাও গিয়ে হিট করছে। ইভেন রুক্মিণী মিত্রের ক্ষেত্রেও, ইভেন সেটা স্বস্তিকা মুখার্জির ক্ষেত্রেও। গানটা রণজয় ভট্টাচার্য খুব সুন্দরভাবে লিখেছে। গানটা অনুপম রায় যেভাবে গেয়েছেন, সেটা সত্যি মন্ত্রমুগ্ধ করার মতো। এবং অনুপম রায়ের যে প্রত্যেকটা গান, সেটা দশম অবতারে বলি বা অন্যান্য যে কোনো সিনেমার যে সমস্ত গান সৃজিত মুখার্জির সাথে তার কোলাবোরেশনে এসেছে, প্রত্যেকটা গানে কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে। এইবার গতকাল ইন্টারভিউ থেকে যে আপডেটটা উঠে আসে যে টেক্কার কতগুলো গান থাকতে চলেছে, তার টেক্কায় ৩টে গান থাকতে চলেছে। এরপরে কিন্তু ২টো গান আসবে। এই যে সিনেমাটা যখন শুরু হবে, অ্যাজ এ টাইটেল মন্টাজ হিসাবে কবি সুমনের একটা গান, থেকে যেতে যেতে, তার একটা পুরনো অ্যালবাম থেকে সেই গানটা কিন্তু এখানে থাকতে চলেছে। এবং রণজয় ভট্টাচার্য প্রায় ১ বছর আগে কিন্তু টেক্কার জন্য গান অলরেডি করে ফেলেছেন। মানে তিনি কিন্তু শুধুমাত্র টেক্কার জন্য গান লেখেননি, মানে তার নিজস্ব লেখা একটা গান, সেখান থেকে কিন্তু সৃজিত মুখার্জি বেছে নিয়েছেন যে এই গানটা টেক্কা যখন সিনেমা হবে, বা তখন তিনি ভাবনা চিন্তা করছিলেন বা টেক্কার গল্প লিখছিলেন, তা এই গান দুটো কিন্তু এই সিনেমার জন্য একদম প্রযোজ্য। যেই একটা গান কিন্তু আমরা গতকাল শুনতে পেলাম, এবং পরবর্তীও যে গানটা আসছে সেটা রণজয় ভট্টাচার্যেরই লিরিক্স। আর সেই গানটা গেয়েছেন হচ্ছে তিমির। এবার তিমির হচ্ছে, দেখবেন যারা ওই জুলফিকার দেখেছেন, জুলফিকারে একটা সং ছিল কাতালে জুলফিকার, সেই কাতালে জুলফিকারে যে গানটা গেয়েছে তিমির, সেই কিন্তু এই টেক্কায় দ্বিতীয় গানটা কিন্তু গাইতে চলেছেন। তারপরে যখন অনুপম রায়কে জিজ্ঞেস করা হয় যে রিসেন্ট টাইমে যে আপনি গানগুলো করছেন, সেগুলো মানুষ কিভাবে দেখতে চাইছে, আর কিছু কিছু গানের ভিউজ মানেই যে সেই গানটা কি ভালো, বা সেই গানের কতটা মানুষের কাছে চর্চা পায়, বা সেই গানটা কি আদৌ মানুষ মনে রাখতে পারে কিনা। এবার অনুপম রায় এত একজন ভালো মানুষ, মানে তিনি এমনভাবে উত্তরটা দিলেন যে ভিউজ থাকা মানেই সেই গানটা যে ভালো হতে হবে তার কোনো বিষয় এরকম কত নেই।
তা কিছু, কিছু হয় যে কিছু, কিছু গান খুব ভালো হয়ে যায়। তিনি কাউকেই ছোট এখানে করতে চাইছেন না। তা সেটা কিন্তু একটা চার্টবাস্টারে এসে যায়। মানে ওই মানুষ যত পরিমাণ ওই গানটাকে শোনে, সেটা YouTube প্ল্যাটফর্মে হোক বা অন্য জায়গায় যেকোনো মিউজিক প্ল্যাটফর্মে হোক সেই জায়গায় শোনে, সেটা মানুষের কাছে কিন্তু পছন্দ হয়ে যায়। এবার হচ্ছে তারপরে দেখা যায় সেই গানটা ১ বছর পর গিয়ে কিন্তু মানুষ এভাবে মনে রাখতে পারে না। কিন্তু গানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গানের লিরিক্স এবং হচ্ছে গানের সোল। গানের লিরিক্স এবং সোল যদি আপনার কাছে পারফেক্ট হয় তবেই কিন্তু জনগণ সেই গানটার সাথে কানেক্ট করতে পারে এবং সেইটা ভাবনা চিন্তা করেই বাস্তবে আমাদের জীবনে যেই জিনিসপত্রগুলো হয়ে থাকে সেই হিসাবেই কিন্তু তিনি গানপত্রগুলো লেখেন। সেই জন্য কিন্তু অনুপম রায়ের গান আমাদের কাছে এতটা স্পেশাল। মানে আমরা প্রেমের মুহূর্তে বলি বা ভেঙে পড়ার মুহূর্তে বলি বা দুঃখের সময় বলি, আমরা কিন্তু অনুপম রায়ের গান কিন্তু শুনে থাকি এবং তখন যাকে বলা হয় যে ভিউজ, এই ব্যাপারটা গানের ক্ষেত্রে কতটা ইম্পোর্টেন্ট। এবার তিনি এই কথাটা একদম জোর গলায় বলেন যে, ভিউজ তো যথেষ্টই ইম্পোর্টেন্ট। কিন্তু এমন দেখা যায় যে কিছু, কিছু ক্ষেত্রে যে ভিউজ নিয়ে কিন্তু একটা ইস্যু তৈরি হয় এবং one kind of ওটা বট করে জিনিসটাকে ভিউজটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। যেটা অ্যাজ এ শিল্পী হিসাবে আমি কখনোই চাই না সেই জিনিসটা। আমার কাছে আমার ওই গানটা হচ্ছে খুবই মানে ছেলের তুল্য, সন্তানের তুল্য। সুতরাং সেটা সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছাক। আমি ভিউজ কিনে নিয়ে সেই জিনিসটা মানুষের কাছে গিয়ে গেল। তারপরে তারা যখন দেখলো যে এই গানটার এত ভিউজ এসেছে, কিন্তু যখন গানটা শুনতে গেলাম গানটার মধ্যে কোনো কিছুই নেই এবং যে ফলস ভিউজ যে নিয়ে আসা হয় সেই ব্যাপারটাও তিনি এখানে ক্লিয়ার করে দিলেন এবং দেখবেন অনেক জায়গায় গিয়ে কমেন্টে গিয়ে ওই যে, যে সমস্ত পোরশন আছে যে এইগুলো নাইস, তারপরে হচ্ছে গোলাপ ফুল হ্যান-ত্যান এটা ওটা। যে দেখা যাচ্ছে যে সেই গানটায় 1 মিলিয়নের উপর ভিউজ চলে গেছে কিন্তু সেখানে গিয়ে কমেন্ট পড়েছে ১০-১৫ টা। ঠিক আছে? তা সেরকম ক্ষেত্রে কিন্তু এগুলো দেখলেই বোঝা যায়। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হচ্ছে Facebook বলুন বা Instagram এ বলুন, এখনকার সময়ে দাঁড়িয়ে যারা গান করেন, তা এটা কি অ্যাকচুয়ালি কি সেখান থেকে সেইসব মানুষদেরকে নিয়ে কি গান করাটা উচিত বা সেই গানের কতটা মাহাত্ম্য আছে? এবার দেখুন মানে তিনি এই জিনিসটা খুব মানে স্বচ্ছতার সাথে বলেন যে, যারা মোটামুটি একটা জায়গায় চেষ্টা করছে সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Facebook বা Instagram এ হোক, তারা কিন্তু গানটাকে এক প্রকার মানে করার চেষ্টা করছেন যে এই জায়গাটায় আসার জন্য। যে তার ওই প্রতিভাটাকে দেখানোর চেষ্টা করছেন যে তিনিও কোনো না কোনোভাবে চেষ্টা করছেন যে একটা জায়গায় গিয়ে তার একটা স্থিত অবস্থা আসুক। মানে তিনিও কোনো একটা সিনেমার জন্য হোক বা কোনো অ্যালবামের জন্য হোক তিনি কোনো কাজ করুক। কিন্তু সোশ্যাল মিডিয়া আ বা Instagram এ তার কত ফলোয়ার আছে বা তাকে কয়জন শুনছে এই জিনিসটার উপরে কিন্তু গান নির্ভর করে না এবং ওটা কোনো গানের প্ল্যাটফর্ম না। গানের প্রপার যদি প্ল্যাটফর্ম হয়ে থাকে ওই যে আপনাদেরকে যেটা বললাম যে, যেই সমস্ত সাইট আছে যেখানে আমরা গিয়ে গান অ্যাকচুয়ালি শুনি যেমন Spotify হোক বা অন্যান্য যে সমস্ত জায়গা আছে। তা সেখানেই কিন্তু অ্যাকচুয়ালি গানের কিন্তু আসল মাহাত্ম্যটা কিন্তু আছে। এবং এত বছর ধরে আমরা যে সমস্ত গান লিখে এসেছি, স্পেশালি তিনি সৃজিত দাকে এটা মেনশন করেন যে সৃজিত দা মানে প্রত্যেকটা গানের ক্ষেত্রে খুব খুঁতখুঁতে হয়ে থাকে। মানে তিনি যখন গানটা লিখলেন, সেই গানটা ৩-৪ বার ৫ বার চেঞ্জ করা হয় যে, "না, এটা এরমভাবে পছন্দ হচ্ছে না, এটাকে অন্যভাবে করার চেষ্টা কর।" 'বাউন্ডুলে ঘুড়ি' যে গানটা আপনারা 'দশম অবতারে' শুনেছেন, 'বাউন্ডুলে ঘুড়ি' সেটাকে মোটামুটি প্রায় ১ বছর ধরে ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু গানটা আসে। পাশাপাশি যে 'দশম অবতারের' অন্যান্য গানগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। এবার রণজয় ভট্টাচার্যের সাথে এই যে কাজ করতে চলেছেন সৃজিত মুখার্জি, তার রণজয় ভট্টাচার্য তিনি সাফ জানিয়ে দেন যে, "দেবদার সাথে এটা আমার ১ম কাজ। সৃজিত দার সাথেও ১ম কাজ।" তা সৃজিত দা তাকে ফোন করে জানান যে, "আমার সিনেমার জন্য তুই গান গাইতে চলেছিস বা তোর গান থাকতে চলেছে।" তখন সে তো খুব আপ্লুত হয়ে যায় যে, এরকম একটা কাজ যেখানে দেবদা রয়েছে, সৃজিত মুখার্জি রয়েছে, অনুপম রয় গান গাইছে। তা তিনি এই ব্যাপারটা শুনে তিনি খুব আনন্দিত হন এবং তার ওই গানের থেকেই কিন্তু সৃজিত মুখার্জি এই গান দুটো কিন্তু টেক্কায় ইউজ করেছেন। এবং রণজয় ভট্টাচার্য এটাই বলতে চেয়েছেন যে, "আমার এখানে কোনো রকম চাপ নেই। সৃজিত দা মোটামুটি সমস্ত চাপ নিয়ে নিয়েছে। এবার জনগণের হাতে যে পাবলিক এই গানগুলোকে কিভাবে পছন্দ করবে।" এবং দুর্গাপুজোয় মানে সৃজিত মুখার্জি, অনুপম রায় যেটা আপনাদেরকে বললাম, তাদের গানের একটা আলাদা মাহাত্ম্য আছে। তারপরে কবির সুমনের গান থাকতে চলেছে। তা যাই হোক, মানে এই স্পেশাল যে এপিসোডটা আমি দেখলাম, ইন্টারভিউটা দেখলাম, এখান থেকে এই সমস্ত তথ্যগুলোই উঠে আসলো। তা লাস্ট যেই প্রশ্নটা যাকে করা হয় যে, রণজয় ভট্টাচার্যের সাথে এই যে সৃজিত মুখার্জির পরিচয়টা কিভাবে হলো? তা তখন সৃজিত মুখার্জি বলেন যে, "আমার পরিচয়টা এমনভাবেই হয়েছে যে, লগ্নজিতা আমাকে একটা গান পাঠায় যে, 'প্রেমে পড়া বারণ'।" যে গানটা আপনারা অনেকেই শুনেছেন। তা সেই গানটা শোনার পরেই কিন্তু সৃজিত মুখার্জি
রণজয়ের কাজটা ভালো করে দেখেন, তারপরে তার সাথে পরিচয় করেন, তারপরে এই ফাইনালি টেক্কায় আপনারা যেটা রণজয় ভট্টাচার্যের গান আপনারা সকলে শুনতে পাচ্ছেন। তা এই ইন্টারভিউ থেকে এই সমস্ত আপডেট আর কিছু, কিছু টুকরো, টুকরো খবর, কিছু, কিছু খুনসুটির মুহূর্ত বা মেমোরি যাই বলুন না কেন সেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।